আমার খুব কাছের একজন বন্ধু, উনি সম্প্রতি দুইটা দেশের ভিসার জন্য অ্যাপ্লাই করে। একটা হচ্ছে ইউকে, একটা হচ্ছে ইউএসএ। ইউকের অ্যাপ্লাইটা করে উনি 9 তারিখে, 10 তারিখে আপনার বায়োমেট্রিক দিয়ে আসে ভিএফএস গ্লোবালে গিয়ে, এবং ইউকের নিয়মটা হচ্ছে জমা রেখে দেয়। যদি ভিসা অ্যাপ্রুভ করে তাহলে পাসপোর্টগুলোতে স্টিকার দিয়ে ফেরত দেয়, আর যদি না দেয় তাহলে হয়তো ব্ল্যাঙ্ক পাসপোর্ট আপনাকে আবার ফেরত দিয়ে দিবে। এই জন্য উনি 10ই নভেম্বর 2025 ভিএফএসে গিয়ে ইউকে ভিসার জন্য বায়োমেট্রিক এবং পাসপোর্ট জমা দিয়ে আসে। 19 নভেম্বর 2025 ইউএসএ ভিসার জন্য ইন্টারভিউ শিডিউল, যার কারণে উনি তাড়াহুড়া করে আবার 18 নভেম্বর 2025 সকালবেলা 6,700 টাকা একটা ফি জমা দেয়। এটা দিয়ে আবার পাসপোর্টটা উইথড্র করে নিয়ে আসে সাময়িক সময়ের জন্য, যে ইউএসএ ভিসার ইন্টারভিউটা ফেস করে তারপরে আবার উনি সময় সুযোগ মতো হয়তো জমা দিবেন। এটা ছিল ওনার প্ল্যান। দুর্ভাগ্যজনক বশত 18 নভেম্বর 2025 যেই দিন উনি পাসপোর্টটা তুলে নিয়ে আসে, সেই দিন বিকেলেই উনি একটা মেইল পায়। সেই ইমেলটাই আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। 2 পাতার একটা ইমেইল, এটা ইউকে হোম অফিস থেকে ইস্যু করেছে। আমি সঙ্গত কারণে কিছু ইনফরমেশন হাইড করে দিয়েছি। এখানে বলা আছে, ডিয়ার মিস্টার অমুক, your application for a visit visa to the United Kingdom has been refused. রিজনটা হচ্ছে সেকেন্ড পাতাতে ওরা ব্যাখ্যা করেছে। ইম্পর্টেন্ট আরেকটা পয়েন্ট আছে এখানে বলা আছে, নেক্সট স্টেপ ইন রিলেশন টু দিস ডিসিশন দেয়ার ইজ নো রাইট অফ অ্যাপিল অর রাইট টু অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ। অর্থাৎ আপনি যে আবার এই অ্যাপিলটাকে রিভিউ করবেন বা চ্যালেঞ্জ করবেন, সেই সুযোগটাও তারা আর রাখে নাই। খুব ভালো একটা ফাইন্যান্সিয়াল ব্যাংকে উনি জব করেন, 6 ডিজিটের স্যালারি পান, সিনিয়র ম্যানেজার পজিশনে আছে, 15 বছরের উপরে ওনার জব এক্সপেরিয়েন্স। উনি কয়েকটা দেশে ভিজিট করেছেন, সিঙ্গাপুর, জাপান, অস্ট্রেলিয়া, চায়না, দুবাই, এইসব ভালো ভালো দেশ ওনার ভিজিট করা ছিল। এবং উনি কয়েকটা গ্লোবাল সামিট বা অফিসিয়াল কাজে, কনফারেন্সে, ওয়ার্কশপেও অ্যাটেন্ড করেছে, পার্সোনাল ঘোরাঘুরি ছাড়া। এর মধ্যে অস্ট্রেলিয়া এবং জাপান দুইটা ফার্স্ট কান্ট্রি আছে। বলছিলাম যে তুমি আরেকবার চিন্তা করো, তুমি কি এত কম সময়ের মধ্যে দুইটা দেশে একসাথে অ্যাপ্লাই করবা কিনা। দরকার তুমি যেহেতু ইউএস এর ইন্টারভিউ শিডিউলটা পড়ে গেছে, তুমি আগে ইউএস এর ইন্টারভিউটা ফেস করো, দেন তুমি ইউকের জন্য জমা দাও 1 সপ্তাহ বা 10 দিন আগে পরে। এমন তো না যে তোমার এই 10 দিনে খুব বেশি কিছু হয়ে যাবে। এবং ইউকে থেকে ওনার এক ফ্যামিলি ফ্রেন্ড ওনাকে একটা ইনভাইটেশন লেটারও দিয়েছিল। তো ওনার কিন্তু প্রোফাইল, ব্যাকগ্রাউন্ড বলতে এটাতে কোনো কিছু বাধা নাই, ওনাকে কিন্তু খুব স্ট্রং একজন ক্যান্ডিডেট। কিন্তু একটা খুব টেকনিক্যাল একটা পয়েন্টে ওনাকে ভিসাটা ডিক্লাইন করেছে। আমি সেটা পড়ে শোনাচ্ছি। আই হ্যাভ রিফিউজড ইউর অ্যাপ্লিকেশন ফর এ ভিজিট ভিসা বিকজ I am not satisfied, visa officer বলছে, that you meet the requirements of Appendix V4-2. You have stated that you are employed and that you have a monthly income. একটা হ্যান্ডসাম একটা স্যালারি অ্যামাউন্ট এখানে বলা ছিল, যেটা ইউকে এত পাউন্ডের সমান। In support of this, you have provided a bank statement in your name. ফাইলটা আমি দেখেছি, উনি 2-3টা ব্যাংকের স্টেটমেন্ট দিয়েছে। ওনার এফডি ছিল, ডিপিএস ছিল, ভালো পরিমাণে সেভিংস ছিল। কিন্তু মূল যে সমস্যাটা হয়েছে সেটা বলছি। However, whilst I acknowledge the account contains salary credits, the funds are regularly depleted prior the deposit of each salary payment, indicating that you utilize near all of your income each month. For example, as recently on 30 October 2025, the balance of your account was 0. You have stated that you expect to expend 5,500 pound of your trip to the UK. একটু চিন্তা করে দেখেন, ভালো পরিমাণে উনি স্যালারি পায়। উনি ইউকে, ইউএসএ ঘুরে আসার জন্য যথেষ্ট পরিমাণ অ্যাফোর্ডেবিলিটি উনি রাখে। কিন্তু ছোট্ট একটা যেটা ভুল করেছে, উনি স্যালারি অ্যাকাউন্ট থেকে নিয়ে ওনার আরেকটা পার্সোনাল অ্যাকাউন্ট ছিল, সেই পার্সোনাল অ্যাকাউন্টের টাকাগুলো উনি প্রথম দিনই, যখনই স্যালারি পড়ে প্রথম দিনই ওখানে সরায় ফেলে। এটা ওনার কয়েক মাস ধরেই উনি করছিলেন। আমি এটাকে ওনাকে প্রথমে কিন্তু এই পয়েন্টটা একবার বলেছিলাম যে তুমি এই অ্যাকাউন্টটাতে, তোমার স্যালারি অ্যাকাউন্টটা হচ্ছে তোমার মূল স্ট্রেংথ, তোমার মূল ইনকামটা এখান থেকে আসে। ওনার আদার্স আরও কিছু অ্যাক্টিভিটিস আছে, উনি বেশ কিছু সোশ্যাল অ্যাক্টিভিটির সঙ্গে জড়িত। ইউএসএতেও একটা ফাইন্যান্সিয়াল ডিলিংয়ের জন্য যাওয়ার কথা ছিল কোনো একটা মিটিংয়ে, ওটার জন্য একটা বিজনেস প্রোফাইল, সেটাও আমি ওনাকে হেল্প করি তৈরি করে দেওয়ার জন্য, একটা বিজনেস রিপোর্ট, সেটা ওখানে কি উনি অ্যাসাইনমেন্ট হিসেবে উনি প্রেজেন্টেশন দিবে। তো যাই হোক, সেটা ইউএসএ ব্যাপারে আমি একটু পরে আসছি, ইউকেরটা আগে দেখি। উনি বলছে যে আমি ওখানে 2 সপ্তাহ থাকবো ইউকেতে এবং 5,500 পাউন্ড খরচ করব। তো 5,500 পাউন্ড খরচ করবে, কিন্তু ওনার অ্যাকাউন্টটা 0। সো এটা একটা কনফ্লিক্ট করে, যদিও ওনার ডিপিএস আছে, এফডি আছে, কিন্তু এফডি ডিপিএস দেখানোর পরেও ওরা কিন্তু যেহেতু স্যালারি অ্যাকাউন্টটা 0 হয়ে যায়, ওরা এটাতে কোনো একটা কারণে সন্তুষ্ট হতে পারছে না। আচ্ছা, এবার সেকেন্ড প্যারাটাতে দেখি, ইন কনসিডারেশন অফ ইউর ফ্যামিলি টাইজ
I note that the statements made you in your visa application and supporting information which you indicate that your spouse will remain in your home country. উনি ওনার ওয়াইফকে রেখে যাচ্ছেন whilst I accept the family ties to your home country is a positive indicator. এটাকে উনি পজিটিভ ইন্ডিকেটর হিসেবে দেখছে এবং ওনার কিন্তু ফ্ল্যাট, গাড়ি, ওনার ফ্যামিলি ওন্ড ল্যান্ড এগুলো কিন্তু আলহামদুলিল্লাহ আছে দেশে। সো প্রপার্টি নিয়ে কোনো সংশয় নাই। Given my significant concerns regarding of your economic ties listed above, I am not satisfied that the presence of your spouse in your home country acts to sufficiently tip the balance of probabilities to satisfy me that you intend to depart the UK at the end of period stated by you. দেখেন এত কিছু থাকার পরেও ওয়াইফকে রেখে যাচ্ছে, কিন্তু ওনারা ইকোনমিক ওই পয়েন্টটাকে হাইলাইট করছে যে তুমি বুঝলাম বউ রেখে যাচ্ছ, মা রেখে যাচ্ছ, ফ্যামিলি রেখে যাচ্ছ, স্টিল আমি স্যাটিসফাই হচ্ছি না, তুমি আবার ইউকে থেকে ব্যাক করবে, তোমার যে সার্টেন সময়টা তুমি দেখেছ তারপরে যে তুমি ব্যাক করবে এটা আমি বিশ্বাস করতে পারছি না। সেটা কিন্তু অনেক স্ট্রং একটা ক্লজ। এরপরে বলছি ওভারঅল আই এম নট স্যাটিসফাইড দ্যাট ইউ হ্যাভ প্রোভাইডেড অ্যান অ্যাকুরেট অ্যাকাউন্ট অফ ইউর পার্সোনাল অ্যান্ড ইকোনমিক সার্কামস্টান্সেস ইন ইউর কান্ট্রি অফ রেসিডেন্স which leads me to doubt your intention in the United Kingdom. সো যেহেতু ডাউট হয়েছে উনি ডিরেক্ট রিফিউজ করেছে, ওনাকে আর ব্যাখ্যা করার এক্সপ্লেনেশন দেওয়ার সুযোগ দেন নাই। একটা ইন্ডিকেটর হতে পারে যে ওরা একটা সন্দেহের চোখে দেখে যে এই ছেলেটা একসঙ্গে ইউকে ইউএসএ দুইটা দেশই কেন ভিজিট করবে। সেইখানে উনি অবশ্যই ব্যাখ্যা দিয়েছে ইউকেতে উনি একটু বেড়াবে, এরপরে আমেরিকাতে একটা বিজনেস কনফারেন্সে যাবে, সেটার ব্যাখ্যা দিয়েছে, বিজনেস রিপোর্ট তৈরি করেছে, সেটা উনি দেখিয়েছে। কিন্তু দুঃখজনকভাবে ওনার 19 তারিখে ইউএস এর ভিসাটাও ডিক্লাইন হয়। ওনার ট্রাভেল হিস্ট্রিতে ঘাটতি ছিল না, ওনার প্রফেশনাল প্রোফাইল সেটাতে কোনো ঘাটতি নাই, ওনার এডুকেশনে কোনো ঘাটতি নাই, ফ্যামিলি টাইসে কোনো ঘাটতি নাই, দেশে সহায় সম্পদে কোনো ঘাটতি নাই, যতটুকু থাকা দরকার। উনি তো ড্যাম রিচ, আমি সেটা বলছি না, কিন্তু যতটুকু একটা ভিসা অফিসারকে স্যাটিসফাই করার জন্য যা যা কম্পোনেন্টস থাকা দরকার ওনার সবই ছিল। কিন্তু একটা মাত্র ছোট্ট টেকনিক্যাল ইস্যুতে ওনাকে ইউকে থেকে ডিক্লাইন করেছে। ভেরি ব্যাড লাক বলবো। এটা ওরা দিতে বাধ্য ছিলেন, বিকজ এখানে যে স্যালারি রিফ্লেক্ট হয় সেটা তো ওরা দেখতে চাবে। যেদিন উনি সাবমিট করে তার আগের দিনও সন্ধ্যায় ওনার সঙ্গে চা খেতে খেতে কথা হচ্ছিল যে তুমি ভাইয়া এখানে কিছু টাকা ফেলো, তোমার অন্যান্য দরকার হলে যদি এখন হাতে টাকা না থাকে একটা ডিপিএস অ্যাটলিস্ট তুমি এনক্যাশ করো, এনক্যাশ করে 2-3 লাখ টাকা তুমি তোমার স্যালারি অ্যাকাউন্টে রাখো, কারণ তুমি কিন্তু বলছো যে ওখানে গিয়ে তোমার ইউকেতে তুমি খরচ করবা, ঘুরবা। বাট ওনার সামহাউ হয়তো কিছু তাড়া ছিল, সাবমিটটা করে ফেলছে এবং দুর্ভাগ্যজনক বশত ওনার ইউএস এর ভিসাটাও ডিক্লাইন হয়। এ কারণেই দুইটা নৌকায় একসাথে আসলে পাও দিয়ে না, এটা হচ্ছে একটা জ্বলন্ত প্রমাণ। তবে থেমে থাকার কিছু নাই। একটা সুখবর হচ্ছে উনি গতকালকে আলহামদুলিল্লাহ কাতারের ভিসা পেয়েছে। এটা গ্লোবাল সামিটে অংশগ্রহণ করতে কাতার যাবে। এর আগেও উনি 2-3টা গ্লোবাল সামিটে অংশগ্রহণ করেছে, সিঙ্গাপুর গিয়েছে। ওনাকে যেহেতু বলেই দিয়েছে স্পেসিফিক পয়েন্টটা, এটাকে উনি চাইলে রিকভার করতে পারবে, করে আবার কয়েক মাস পরে উনি অ্যাপ্লাই করতে পারবে, যদি ওনার ইনশাল্লাহ জেনুইন কোনো রিজন থাকে। আশা করি কিছু মেসেজ, একটা কেস আপনাদের সামনে শেয়ার করতে পারলাম। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সবার জন্য শুভকামনা।